শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। গত কয়েকদিন থেকে দেশে শুরু হয়েছে লোডশেডিং। এর মধ্যে বিদ্যুতের পাওনা চেয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি, বলছেন ভারতীয় সংবাদ মাধ্যম। জানাবো সত্যি কি বাড়ছে বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব, এবং সর্বশেষ জানাবো ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল, সহায়তা দেবে অর্থনীতি শক্তিশালী করতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ভারতীয় গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত ৮০ কোটি ডলারের বকেয়া পরিশোধের জন্য চিঠিতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতীয় ব্যবসায়ী। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে ৮০ কোটি ডলার পায়। এই পাওনার জন্য প্রধান উপদেষ্টার কাছে গৌতম আদানি চিঠি লিখেছেন বলে জানানো হয়েছে। আরেক জাতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে হিন্দুস্তান টাইমস এই খবর দিয়েছে। ওই চিঠিতে গৌতম আদানি বলেন, আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি, সে সময় ঋণদাতা আমার উপর কঠোর হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে ৮০ কোটি ডলার পাই, সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি। গৌতম আদানি আরও বলেন, বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয় তা নিয়মিত ভিত্তিতে পরিশোধ করার জন্য তিনি অনুরোধ করেছেন। এর আগে এমন খবর প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশে ৮ থেকে ৯ মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানির ৮০ কোটি ডলার পাওনা হয়েছে। ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত ১৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। একটি নির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে গত জুন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। গৌতম আদানি বলেন, একটি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র ও প্রয়োজনীয় সঞ্চালন ব্যবস্থা তৈরি করতে আদানি পাওয়ার ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছেন। চিঠিতে তিনি আরও বলেন, আপনার দেশে জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি আমি আমার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি। ভারতীয় শতকোটিপতি আরও বলেন, তার কোম্পানি রূপচাঁদা, মেইজান ও ফরচুনের মতো জনপ্রিয় ভোজ্য তেল ও উন্নত মানের চালের ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রেখেছে। দেশটির কর্তৃপক্ষ, স্থানীয় জনগোষ্ঠী ও অংশীজনের কাছ থেকে তার কোম্পানি যে সমর্থন ও সহযোগিতা পায়, তিনি তার প্রশংসা করেছেন। এর আগে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের বরাতে ইকোনমিক্স টাইমস জানিয়েছিল যে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি বাবদ পরিস্থিতি টেকসই পর্যায়ে পৌঁছেছে বলে আদানি গোষ্ঠী মনে করেন। ফাইন্যান্সিয়াল টাইমসের কাছে পাঠানো এক বিবৃতিতে আদানি পাওয়ার বলেছেন, আমরা বাংলাদেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং তাদেরকে জানিয়েছি যে পরিস্থিতি আর টেকসই পর্যায়ে নেই। কারণ আমরা একদিকে যেমন বিদ্যুৎ সরবরাহের প্রতি প্রতিশ্রুতি বজায় রাখছি, অন্যদিকে তেমনি আমাদের ঋণদাতা ও সরবরাহকারীদের কাছে দেওয়া অঙ্গীকারও রয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, অর্থ পরিশোধের দায় বাংলাদেশের সার্বিক জ্বালানি সংকটের একটি অংশ। বাংলাদেশের বিদ্যুৎ সংক্রান্ত দায়ের পরিমাণ ৩৭০ কোটি ডলারে উঠেছে। জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, আদানি বাংলাদেশের কাছে ৮০ ডলার পায়, তার মধ্যে ৪৯ কোটি ২০ লাখ ডলার পরিশোধ বিলম্বিত হয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে প্রায় ২৫ বছরের মিত্রতা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মিত্রতা সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। দল দুটির মধ্যে দেখা যাচ্ছে নানা বিষয়ে মতবিরোধ। তৃণমূল থেকে শুরু করে দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায় মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে, যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনের সময় দেওয়া নিয়ে বিএনপি ও জামায়াতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে। শেখ হাসিনার পতনের পর দীর্ঘ ২৫ বছরের রাজনৈতিক মিত্রের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো, সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে। গত সপ্তাহে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটি বক্তব্য দিয়েছেন। সে বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলছেন, এ ধরনের প্রতিক্রিয়া থাকলে বিএনপির সঙ্গে তাদের বোঝাপড়াও কোনো সংকট নেই। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, জামায়াত অন্য রাজনৈতিক দলের মতোই একটি দল, বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধের প্রশ্ন আসবে কেন? গত ২৩ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গত ১৫ বছরে জামায়াতে ইসলামীর উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছেন, তার জন্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেন। জামায়াতে আমিরের এই বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় রাজনীতির মাঠে। যদিও একদিন পরে এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন,
প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হবে, শাস্তিও হতে হবে। এর আগে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে গত 28 আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাদা এক অনুষ্ঠানে কথা বলেন জামায়াতের আমির। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, বন্ধুত্বপূর্ণ ও সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন। প্রতিবেশী বদলানো যায় না, আপনারা বদলানোর চিন্তা করেন কেন? জামায়াত আমিরের এসব বক্তব্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে বিএনপিতে। গত রোববার সাতক্ষীরা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি জামায়াত ইসলামের নাম উল্লেখ না করেও তিনি জামায়াতে আমিরের বক্তব্যের প্রসঙ্গ টানেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত কয়েকদিনে দেখছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায় এমন কিছু কথাবার্তা বলছে। এমন অবস্থায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। জামায়াত আমিরের এসব বক্তব্যের জবাব দিতে দেখা গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও। গত 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ভাষণে জাতীয় নির্বাচন কবে হবে কিংবা নির্বাচন কতদিন পর হতে পারে এমন কোনো বিষয়ে স্পষ্ট বার্তা ছিল না, যে কারণে বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় অসন্তোষ জানান। মির্জা ফখরুল যখন এই প্রতিক্রিয়া জানিয়েছেন তখন ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছিল। এমন অবস্থায় বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মোছেনি, বন্যায় দেশ আক্রান্ত। এই সময় কেউ নির্বাচন জিকির তুললে জাতি তা গ্রহণ করবে না। জামায়াতের নেতার এই বক্তব্য ভালোভাবে নেয়নি বিএনপি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বেসামরিক প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ সমর্থিতরা সরে যাচ্ছেন কিংবা সরিয়ে দেওয়া হয়েছে। যেসব জায়গায় নিজস্ব লোকের পদায়ন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে এক ধরনের নীরব মনোমালিন্য চলছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ নিয়ে এই জটিলতা দেখা যায় গত মাসে। তখন বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক ABM ওবায়দুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে এমন আভাসের ভিত্তিতে অনেকে তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। এটি নিয়ে সে সময় বেশ বিতর্ক তৈরি হয়েছিল। একটি দলের সরাসরি কেন্দ্রীয় নেতাকে ভিসি নিয়োগের বিষয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়। পরে তাকে নিয়োগ না দিয়ে অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। শীঘ্রই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে অর্থনীতি নিয়ে আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র। 14 ও 15 সেপ্টেম্বর ঢাকায় এই আলোচনা হবে। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হতে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যেই এই আলোচনা। ব্রিটিশ সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এটা হবে প্রথম উচ্চ পর্যায়ের আলোচনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসও এই আলোচনায় অংশ নেবেন। মার্কিন প্রতিনিধি দলের দেশের অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়, US এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের কর্মকর্তারা থাকবেন। সংবাদে বলা হয়েছে, বাংলাদেশ একসময় দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে তারকা দেশ ছিল, কিন্তু কোভিড-19 মহামারী ও ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতি গতি হারিয়ে ফেলে। জ্বালানি সহ আমদানি পণ্যের ব্যয় বেড়ে যায়, ফলে দেশটি 2022 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের দ্বারস্থ হয়। ধারণা করা হচ্ছে, রাজস্ব ও মুদ্রানীতি নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের আলোচনা হবে। সে সঙ্গে আলোচনা হবে স্বাস্থ্য ও আর্থিক ব্যবস্থা নিয়েও। সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশের বেসরকারি খাতে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমার ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করার মধ্য দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক দুর্বলতা মোকাবেলা করে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা ও ভবিষ্যতে অধিকতর সমৃদ্ধির ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী। ব্রেন্ট নেইমার আরও বলেন, IMF ও অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যে সম্পৃক্ততা, যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেবে। আর্থিক খাতের গভীর সংস্কার, দুর্নীতি হ্রাস ও টেকসই রাজস্ব ব্যবস্থার উন্নয়নের মধ্যে দিয়ে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে চায়, তার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পতনের আগে ও পরে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তার জেরে অর্থনীতি হোঁচট খাচ্ছে। দেশের অর্থনীতির প্রাণ তৈরি পোশাক খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। এই খাতের কর্তা ব্যক্তিরা গত মাসে ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন,
বর্তমান পরিস্থিতিতে বিদেশি ক্রেতারা পোশাক তৈরির কিছু কাজ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশে সরিয়ে নিচ্ছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক খাতে সংস্কারের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ট্রেড ইউনিয়ন গঠন যেন অপরাধ হিসেবে বিবেচনা না করা হয় সে কথা বলেছেন যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূস শ্রম সংস্কারের আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাত আরও ক্রয়াদেশ পেতে পারে বলে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। সংবাদে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে তার বিরোধীরা উল্লাসিত হলেও ভারত মনে করছেন এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তার করবে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের এক ধরনের বিদ্বেষ তৈরি হচ্ছে। যদিও গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, শেখ হাসিনার পদত্যাগে যুক্তরাষ্ট্রের হাত আছে এমন ইঙ্গিত পুরোপুরি মিথ্যে।